প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণের দশম পর্বে পৃষ্ঠা ১৭৫ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৭৫ পৃষ্ঠার অনুশীলনীর ৮ নম্বর প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। ৮ নম্বর প্রশ্ন, আমরা আগে প্রশ্নটা একটু পড়ে নেব। পানির একটা বোতলের ওজন ১৫০ গ্রাম। মিনা ৫০ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল y দ্বারা প্রকাশ করা হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। এরপরে খ নম্বর বলছে আমরা যে এখানে x ও y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখব, সেটার পরে খ নম্বর বলছে y এর মান নির্ণয় করো যখন x = 15 হয়। এরপরে গ নম্বরে বলছে x এর মান নির্ণয় করো যখন y = 1100 হয়। প্রিয় শিক্ষার্থীরা, ৮ নং প্রশ্নের ক, খ, গ এর উত্তরগুলো আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। একটি বা ওয়ানটি পানির বোতলের ওজন 150 গ্রাম অর্থাৎ ১৫০ গ্রাম। সুতরাং একটি পানির বোতলের ওজন 150 = x বা 150x গ্রাম। দেওয়া আছে ব্যাগের ওজন 50 গ্রাম। প্রশ্নমতে একটি পানির বোতলের ওজন যোগ ব্যাগের ওজন সমান হবে y, অর্থাৎ একটি পানির বোতলের ওজন এবং ব্যাগের ওজন একসাথে, সেটার মানটা হবে কত? y, যেটা প্রশ্নের মধ্যে বলা আছে। বা এবার আমরা মানগুলো বসাবো। এখানে যে একটি বোতলের যে ওজন সেটা আমরা পেয়েছি যে 150x গ্রাম, সেটা আমি এখানে লিখলাম। এরপরে এখান থেকে এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। ব্যাগের ওজন সেটা হচ্ছে 50 গ্রাম, অর্থাৎ 50টা আমি এখানে লিখলাম, = এই ওয়াইটা লিখলাম। এবার এই ওয়াই অর্থাৎ এই যে ডান পক্ষ সেটাকে বাম পক্ষে নিয়ে গেলাম এবং যে বাম পক্ষ আছে সেটাকে ডান পক্ষে নিয়ে আসলাম। সুতরাং y = 150x + 50, আর এটাই হচ্ছে যে আনসার। অর্থাৎ x এবং y এর সম্পর্ক আমরা সমীকরণের মাধ্যমে লিখলাম। এখানে একটা সমীকরণ গঠন হয়েছে। এবার এই সমীকরণে x এর মান 50 বসিয়ে y এর মানটা এখন নির্ণয় করব। অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা এখন দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য খ নাম্বার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখো, ক হতে পাই y = 150x + 50, অর্থাৎ আমরা কতে যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা এখানে লিখলাম। সুতরাং x = 15 হলে সেটা আমাদের প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে x এর মান যদি 15 হয় তাহলে y এর মানটা নির্ণয় করো। তাহলে সেই জন্য লিখলাম x = 15 হলে y = তাহলে 150 × x এর পরিবর্তে আমি এখান থেকে 15টা লিখলাম। এরপরে এই প্লাস চিহ্নটা লিখলাম, এরপরে 50। এবার 150কে 15 দিয়ে গুণ করলে আমি পেয়েছি 2250, অর্থাৎ 2250। এবার প্লাস 50টা এখানে লিখলাম। 2250 সাথে 50 যোগ করলে আমি পেলাম 2300 গ্রাম, অর্থাৎ এটা এই এককটা হচ্ছে যে গ্রাম। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি যে 2300 গ্রাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে x এর মান নির্ণয় করো যখন y = যে 1100 হয়। এবার গ নাম্বার প্রশ্নের আনসারটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ক হতে পাই y = যে সমীকরণটা আমরা পেয়েছিলাম 150x + 50, দেওয়া আছে y = 1100,
অর্থাৎ 1100। তাহলে আমরা এবার মানগুলো বসাতে পারি যে ওয়াই এর মানটা যে 1100 সেটা আমরা এখানে ওয়াই এর পরিবর্তে বসালাম, ওয়াই এর পরিবর্তে এটা বসালাম ইকুয়াল 150x প্লাস 50, অর্থাৎ সমীকরণের মধ্যে ওয়াই এর পরিবর্তে শুধু মানটা এখানে বসিয়েছি। এবার পরের লাইনতে দেখো যে এখানে 1100 মাইনাস, অর্থাৎ এখানে প্লাস 50 ছিল সেটাকে মাইনাস 50 হয়ে এখানে পক্ষান্তর করে নিয়েছি ইকুয়াল টু, আর এদিকে ডান পাশে রয়েছে 150x, পাশে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে পক্ষান্তর করে। এবার 1100 থেকে 50 চলে গেলে আর থাকে 1050 ইকুয়াল টু 150x, এটা এখানে বসালাম। এবার এদিকের ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে গেলাম আর এদিকের বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে আসলাম। হ্যাঁ, অর্থাৎ পক্ষগুলোকে পুরোপুরা চেঞ্জ করে ফেললাম। তাহলে অর্থাৎ আমরা চেঞ্জ করে পেলাম 150x ইকুয়াল টু 1050। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 150টা x এর সাথে গুণাকারে আছে। এবার আমি x ইকুয়াল টু বের করব। তাহলে যেহেতু এটা গুণাকারে আছে সেটা এখানে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ কাকে হবে, যে 1050 কে ভাগ হবে। তাহলে বা x ইকুয়াল টু লিখলাম 1050 বাই 150। এবার 1050 কে 150 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি যে 7, অর্থাৎ 1050 কে 150 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 7। তাহলে সুতরাং x এর মানটা পেয়ে গেছি 7। তাহলে আমাদের কিন্তু x এর মান নির্ণয় করতে বলেছে, সুতরাং x এর মান হচ্ছে 7। এটাই হচ্ছে যে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটি তোমরা বুঝে গেছো। এরই মাধ্যমে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটা করে নিলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা করব। প্রথমে আমরা 9 নম্বর প্রশ্নের প্রশ্নটা দেখে নেব। 9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিব। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 15 টাকা। তাহলে আমরা উদ্দীপকটা দেখলাম। এবার ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো। ক নম্বর প্রশ্নে বলছে যে x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। এরপরে খ নম্বরে বলছে y এর মান নির্ণয় করো যখন x = 25 হয়। গ নম্বরে বলছে x এর মান নির্ণয় করো যখন y = 255 হয়। প্রিয় শিক্ষার্থীরা পুরা 9 নম্বরের ক খ গ এর সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। ক নাম্বার সমাধানটা দেখে নাও। প্রথমে দেওয়া আছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা, সুতরাং x প্যাকেট বিস্কুটের মূল্য 20 ইন্টু x ইকুয়াল টু 20x টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 15 টাকা। এটা কিন্তু আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। এবার প্রশ্ন মতে যে x প্যাকেট বিস্কুটের যে মূল্য 20x টাকা এবং 1 বোতল যে পানীয়ের মূল্য 15 টাকা, দুইটা যোগ করলে তার মানটা হবে y টাকা। সেজন্য লিখলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন মতে 1x প্যাকেট বিস্কুটের মূল্য যোগ 1 বোতল পানীয়ের মূল্য ইকুয়াল টু y টাকা। তাহলে এবার মানগুলো আমরা বসাতে পারি। x প্যাকেট বিস্কুটের মূল্য পেয়েছি আমরা 20x টাকা, সেটা বসালাম। এরপরে প্লাস চিহ্ন এটা বসালাম। 1 বোতল পানীয়ের মূল্য সেটা হচ্ছে যে 15 টাকা, সেটা এখানে বসালাম ইকুয়াল টু এই ওয়াইটা বসালাম। এবার যে ডান পক্ষ সেটা বাম পক্ষে নিয়ে যাব আর বাম পক্ষ যেগুলো আছে সেটাকে ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে সুতরাং y = 20x প্লাস 15। এটাই হচ্ছে যে আমাদের যে x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে আমি লিখে দেখালাম। এটাই হচ্ছে যে আনসার। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলছে যে y এর মান নির্ণয় করো যখন x = 25, অর্থাৎ x এর মান 25 হলে y এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাই আমি লিখলাম ক হতে প্রাপ্ত y = 20x প্লাস 15, অর্থাৎ আমরা ক হতে যে সমীকরণ এটা পেয়েছি সেটা এখানে লিখেছি। তাহলে x = 25 হলে y = এবার x এর পরিবর্তে আমি 25 বসাবো।
তাহলে 20 ইন্টু এক্স এর পরিবর্তে 25 প্লাস 15টা বসালাম, বা ওয়াই ইকুয়াল টু, এবার 20 দিয়ে 25কে গুণ করলে আমি পেলাম 500, এরপরে প্লাস 15টা এখানে বসলো। তাহলে সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 500 এর সাথে 15 যোগ করলে আমি পেলাম 515 টাকা। এটাই হচ্ছে যে খ নাম্বার প্রশ্নের আনসার। সেজন্য আমি আনসারটা এখানে লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটার আনসারটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 255, অর্থাৎ ওয়াই এর মানটা যদি 255 হয় তখন এক্স এর মানটা কত হয় সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক হতে প্রাপ্ত যে সমীকরণ ওয়াই ইকুয়াল টু 20x প্লাস 15, সেটা আমরা ক হতে পাচ্ছি যে সেটা লিখলাম। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 255, এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে এবার আমরা ওয়াই এর পরিবর্তে 255টা লিখলাম, ইকুয়াল টু এখান থেকে 20x লিখলাম প্লাস এখানে 15টা লিখলাম। এবার পরের লাইনটা দেখো, 255, এই 15টাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম। সেটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে পাশে পক্ষান্তর করে, পক্ষান্তর করে সাইড নোটের মধ্যে তোমরা অবশ্যই সেটা লিখে দিবা। আমি তোমাদের জন্য লিখে দিলাম। এবার এই পাশে রয়েছে আর 20x, 255 থেকে আমি যদি 15টাকে মাইনাস করে দিই আমার আর থাকে 240 ইকুয়াল টু 20x, এটা এখানে বসলো। এবার ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে যাব আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে সেই জন্য লিখলাম 20x ইকুয়াল টু 240, বা x ইজ ইকুয়াল টু, এই 20টা x এর সাথে গুণ আকারে আছে, সেটা যখন এই পাশে আসবে তখন ভাগ হবে, কাকে ভাগ হবে? 240কে ভাগ হবে। সেজন্য লিখলাম 240/20। এবার 240কে 20 দিয়ে ভাগ করলে আমরা পাই 12, অর্থাৎ x এর মানটা পেয়ে গেছি, তাই লিখলাম সুতরাং x ইকুয়াল টু 12। তাই লিখলাম অতএব x এর মান 12, এটাই হচ্ছে যে আমাদের আনসার। তাহলে আমরা গ নাম্বার আনসারটাও কিন্তু পেয়ে গেলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার আমরা 10 নাম্বার প্রশ্নের সমাধান করব। 10 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে সেটা আমরা একটু আগে দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। 10 নম্বরের প্রশ্নে বলছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। অর্থাৎ বলছে কি খেলার মাঠটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। এবার এই উদ্দীপকের কারণে আমরা ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর দিব। ক নাম্বার প্রশ্নে বলছে খেলার মাঠটির প্রস্থ 1 মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে যেহেতু আমাদেরকে বলছে মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি, তাহলে সেজন্য প্রস্থ কত সেটা তো আমরা জানি না। সেজন্য এখানে ক নাম্বারের মধ্যে বলছে প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। এবার খ নাম্বার প্রশ্নে বলছে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। এবার উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ক নাম্বারে বলছে আমাদেরকে খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করতে বলেছে। তাহলে তারা আমাদের কিন্তু খেলার মাঠটির প্রস্থ x মিটার সেটা কিন্তু দেওয়া আছে, মানে ক নাম্বার প্রশ্নের মধ্যে দিয়ে দিছে। তাহলে সুতরাং খেলার মাঠটির দৈর্ঘ্য হবে, যেহেতু বলছে প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে বলছে যে কিন্তু যে প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি, সেজন্য এই প্রস্থ যে x সেটার সাথে আমরা 16টা যোগ করেছি, তাহলে x প্লাস 16 মিটার। তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য x প্লাস 16 মিটার আর প্রস্থ হচ্ছে যে x মিটার। এবার আমরা যেহেতু দেখতেছি খেলার মাঠটির দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, তাহলে এই খেলার মাঠটি একটি আয়তাকার খেলার মাঠ। তাহলে আমরা জানি আয়তাকার আকৃতির খেলার মাঠের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ যে আয়তাকার আকৃতির যে
খেলার মাঠ সেটার যদি পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে এটার পরিসীমা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হিসেবে লিখলাম এক্স প্লাস 16 প্লাস প্রস্থ লিখলাম এক্স, পাশে একক মিটার লিখলাম। 2 ইন্টু এখানে এক্স এর সাথে এক যোগ করলে হয় 2x প্লাস এখানে 16 এবং একক মিটারটা লিখলাম। 2 দিয়ে যদি 2x কে গুণ করি 2 2 যা 4x, এরপরে প্লাস চিহ্নটা বসলো। 2 দিয়ে 16 কে গুণ করলে 16 2 যা 32, এখানে মিটার একক হিসেবে বসলো। সুতরাং খেলার মাঠটির পরিসীমা 4x প্লাস 32 মিটার। এটাই হচ্ছে যে আমাদের আনসার। অর্থাৎ আমরা খেলার মাঠের যে সম্ভাব্য পরিসীমা কত সেটা আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে যে 4x প্লাস 32 মিটার। এবার আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলছে মাঠটির পরিসীমা যদি 120 মিটার হয় তাহলে খেলার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে পরিসীমাটা বের করেছি সেটা হচ্ছে যে সম্ভাব্য পরিসীমা। হ্যাঁ, আর খ নাম্বারের মধ্যে যে প্রকৃত পরিসীমা যে 120 মিটার সেটা কিন্তু দেওয়া আছে। এখন এই তথ্যগুলোর মাধ্যমে আমরা খেলার মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করব। দেওয়া আছে খেলার মাঠের পরিসীমা 120 মিটার, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা ক হতে প্রাপ্ত খেলার মাঠটির পরিসীমা যেটা আমরা কতে পেয়েছিলাম সেটা হচ্ছে কি 4x প্লাস 32 মিটার। এটা হচ্ছে সম্ভাব্য। হ্যাঁ, অর্থাৎ এখানে চলক রয়েছে, এটার মান কিন্তু পরিবর্তন হবে। সেজন্য লিখলাম প্রশ্নমতে এখানে যে সম্ভাব্য পরিসীমা 4x প্লাস 32 ইকুয়াল টু প্রকৃত যে পরিসীমা 120 সেটা এখানে লিখলাম, বা 4x ইকুয়াল টু 120 মাইনাস 32, অর্থাৎ এই প্লাস 32টাকে আমরা পক্ষান্তর করে নিলাম, সেজন্য লিখলাম পক্ষান্তর করে। পাশে আমি সাইড নোটের মধ্যে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে। এরপরে দেখো, বা 4x ইকুয়াল টু 120 থেকে 32 বিয়োগ করে দিলে 88, অর্থাৎ আমরা এখানে যে 4x ইকুয়াল টু 88 পেয়ে গেলাম। এবার x এর মানটা বের করব, সেজন্য লিখলাম বা x ইকুয়াল টু, এখানে 4টা x এর সাথে কিন্তু গুণাকার আছে, সেটা যখন এই পাশে আসবে ভাগ হয়ে যাবে। কাকে ভাগ হবে প্রিয় শিক্ষার্থীরা? 88 কে ভাগ হবে, অর্থাৎ 88/4। এখন 88 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাই 22, অর্থাৎ x এর মান পেলাম 22। তাহলে সুতরাং x এর যে মান সেটা হচ্ছে কত? 22 আমরা পেয়ে গেছি। তাহলে x এর মান যেহেতু আমরা 22 পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে কিন্তু বলেছিল যে x হচ্ছে যে কি ওই খেলার মাঠটির প্রস্থ। তাহলে আমরা এবার লিখতে পারি যে সুতরাং খেলার মাঠটির বা মাঠটির প্রস্থ হচ্ছে কত? 22 মিটার। তাহলে আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। সুতরাং খেলার মাঠটির দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা যে 16 মিটার বেশি। তাহলে যে প্রস্থ যেটা পেয়েছি 22 মিটার, সেটার সাথে আমরা কি করবো এবার? যে 16 মিটার যেটা বেশি সেটা যোগ করব, অর্থাৎ 22 প্লাস 16 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 38 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 38 এবং প্রস্থ পেয়ে গেছি 22। তাহলে একটা আয়তকার যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যা দরকার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, সেই দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুতরাং মাঠটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য পেয়েছি কত? 38, সেটা এখানে লিখলাম, ইন্টু দিয়ে প্রস্থ পেয়েছি কত? 22, সেই 22টা এখানে লিখলাম। এবার পাশে অবশ্যই একক বর্গমিটার লিখেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 38 কে যদি আমি 22 দিয়ে গুণ করি পেলাম 836 বর্গমিটার। তাহলে আমরা মাঠটির ক্ষেত্রফল পেয়ে গেছি 836 বর্গমিটার। অতএব মাঠের ক্ষেত্রফল 836 বর্গমিটার। এটাই হচ্ছে যে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই আনসারটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে, তোমার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবে। এই প্রশ্নটি সমাধানের মাধ্যমে
আমরা গণিতে শিকন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের পুরো অধ্যায়টি শেষ করলাম। এই অধ্যায়টি আমাদের শেষ হলো। আমি আগামী ক্লাসে শিকন অভিজ্ঞতা 9 সূত্র খুঁজি সূত্র বুঝি এই শিকন অভিজ্ঞতাটি শুরু করব, অর্থাৎ এই সূত্র খুঁজি এবং সূত্র বুঝি অধ্যায়টি শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 9 সূত্র খুঁজি সূত্র বুঝি এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 9 সূত্র খুঁজি সূত্র বুঝি এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।